গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম প্লেন দুর্ঘটনায় রহস্যময় আইল্যান্ডে আটকা পড়ার পর তাদের সঙ্গে ভয়ানক ঘটনা ও অদৃশ্য ক্রিয়েচারদের সঙ্গে বেঁচে থাকার লড়াই এবং পর্বের শেষে টাকমাথাওয়ালা লোক অর্থাৎ লক এবং জ্যাক মিলে হ্যাচের দরজাটা বোমা দিয়ে উড়িয়ে দিয়েছিল। তার নিচে একটা অন্ধকার আর গভীর রাস্তা দেখা যাচ্ছিল, কিন্তু সেই সবাই কেউ ভাবতেও পারেনি যে এই হ্যাচ শুধু একটা সাধারণ দরজা নয়, বরং এমন কিছু রহস্যের রাস্তা যা সবার জীবন চিরকালের জন্য বদলে দেবে। ঠিক একই সময় আইল্যান্ডের একটা অজানা অংশে এক অচেনা মানুষ কম্পিউটারের বিরামহীন টিকটিক শব্দ শুনে হঠাৎ বিছানা থেকে জেগে ওঠে। সে দ্রুত কম্পিউটারের কাছে যায় এবং সেখানে কিছু একটা টাইপ করে। যখনই সে এক্সিকিউট বাটনটা চাপে তখনই টিকটিক শব্দটা বন্ধ হয়ে যায়। আপাত দৃষ্টিতে কাজটা খুব সাধারণ মনে হলেও এটাই পরে আইল্যান্ডের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়াবে। এরপর সেই লোকটা গান শোনার জন্য রেকর্ড প্লেয়ার চালু করে এবং ঘরের রোজকার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সে বাসন ধোয়, ব্যায়াম করে, গোসল সারে এবং নিজের সকালের নাস্তা তৈরি করে। সবকিছু খুব স্বাভাবিক মনে হলেও এই সাধারণ জীবনের আড়ালে একটা অদ্ভুত সত্য লুকিয়েছিল। হঠাৎ করেই পুরো ঘর কেঁপে ওঠে এবং লোকটার মুখের ভাব বদলে যায়। সে ফটাফট কাপড় পরে, নিজের বন্দুকটা হাতে নেয় এবং ঘরের ভেতরে থাকা একটি বিশেষ ক্যামেরা সিস্টেমের দিকে এগিয়ে যায়। সে খুব সাবধানে বাইরের এলাকা দেখার চেষ্টা করে। ক্যামেরাটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে যখন একটা জায়গায় এসে থামে তখন সে চমকে যায়, কারণ ক্যামেরার ওপাশে আর কেউ নয় বরং জ্যাক আর লক দাঁড়িয়েছিল। সে জানতো না যে এই মানুষদের সাথে দেখা হওয়া তার পুরো দুনিয়াটা উল্টে দেবে। এদিকে মাটির উপরে হার্লি অবিরত সেই রহস্যময় নম্বরগুলো মুখে আউড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই নম্বরগুলো শুধু তার দুর্ভাগ্যের কারণ, কিন্তু খুব শিগগিরই প্রকাশ পাবে যে এই নম্বরগুলোর পেছনে একটা ভয়াবহ সত্য লুকিয়ে আছে। জ্যাক খেয়াল করে যে হ্যাচের ভেতরে নামার সিঁড়িটা ভেঙে গেছে, তাই এই মুহূর্তে সবার সেখানে লুকিয়ে থাকা অসম্ভব। লক নিচের গভীরতা বোঝার চেষ্টা করে এবং তার মনে হয় রাস্তাটা খুব বেশি গভীর নয়, কিন্তু জ্যাকের পুরো মনোযোগ ছিল গুহার দিকে ফিরে গিয়ে বাকিদের নিরাপত্তা নিশ্চিত করা। হার্লিও তার কথায় রাজি হয়, কিন্তু লকের ভেতরে জানার আগ্রহ দিন দিন বাড়ছিল। সে যে কোনো মূল্যে হ্যাচের ভেতরে ঢুকে দেখতে চায় সেখানে কি লুকিয়ে আছে। তার মনে হচ্ছিল আইল্যান্ড নিজেই তাকে এই সত্যের মুখোমুখি দাঁড় করাতে চাইছে। এই নিয়ে তাদের তিনজনের মধ্যে বেশ তর্কাতর্কি শুরু হয়ে যায়। ঠিক তখনই কেটের চোখ পড়ে হ্যাচের উপর লেখা একটা শব্দের দিকে। সেখানে লেখা ছিল কোয়ারেন্টাইন। এটা দেখে সবার মনে একটা অদ্ভুত প্রশ্ন জাগে। এই হ্যাচ কি ভেতরের জিনিস থেকে বাইরের মানুষদের বাঁচানোর জন্য তৈরি, নাকি ভেতরের কাউকে বাইরের পৃথিবী থেকে আলাদা রাখার জন্য? তখন এটা শুধু একটা শব্দ মনে হলেও পরে এটাই সবার মনে বড় ভয় তৈরি করবে। আপাতত কারো কাছে কোনো জবাব ছিল না, তাই তারা সবাই গুহার দিকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার পথে লক আর কেট একসাথে হাঁটছিল এবং জ্যাক আর হার্লি অন্য পথ ধরে। হাঁটতে হাঁটতে লক আবারও কেটকে হ্যাচের ব্যাপারে বোঝানোর চেষ্টা করে। তার মতে এই আইল্যান্ড কোনো সাধারণ জায়গা নয় এবং এখানে যা ঘটছে তার পেছনে বড় কোনো রহস্য আছে, তাই হ্যাচের ভেতরটা দেখা খুব জরুরি। অন্যদিকে হার্লি জ্যাককে বলে যে কেটের লকের সাথে একা যাওয়াটা সে একদম পছন্দ করেনি, কারণ লক মানুষকে খুব সহজে নিজের কথায় ভুলিয়ে ফেলতে পারে। কিন্তু জ্যাক তখন হার্লির ডায়নামাইট আটকানোর চেষ্টার কারণ নিয়ে বেশি চিন্তিত ছিল। অবশেষে হার্লি বাধ্য হয়ে সেই অভিশপ্ত নম্বরগুলোর পুরো গল্প জ্যাককে খুলে বলে, কিন্তু বাকিদের মতো জ্যাকও বিশ্বাস করে না যে ওই নম্বরগুলোর সাথে কোনো অভিশাপের সম্পর্ক আছে। এরই মধ্যে গুহায় চার্লি বাকিদের বোঝাচ্ছিল যে জঙ্গলের কালো ধোঁয়া আসলে ড্যানিয়েলের একটা চাল ছিল, কিন্তু কেউই তার কথায় পুরোপুরি ভরসা করতে পারছিল না। ঠিক তখনই শ্যানান হঠাৎ বুঝতে পারে যে তার কুকুর ভিনসেন্টকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওয়াল্ট আইল্যান্ড ছাড়ার আগে ভিনসেন্টের দায়িত্ব শ্যানানকে দিয়ে গিয়েছিল, তাই শ্যানান কোনোভাবেই তার ভরসা ভাঙতে চায় না। গভীর রাত হওয়া সত্ত্বেও সে ভিনসেন্টকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে। সাইদও বাধ্য হয়ে তার সাথে যায় এবং কিছুক্ষণ পর তারা ভিনসেন্টকে দেখতে পায়, কিন্তু কুকুরটা তাদের কাছে না এসে উল্টো জঙ্গলের ভেতরের দিকে দৌড় দেয়। দুজনেও তার পিছু নেয়, কিন্তু অন্ধকারের মধ্যে দৌড়াতে গিয়ে শ্যানান আর সাইদ একে অপরের থেকে আলাদা হয়ে যায়। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার আর গাছের পাতার খসখসে আওয়াজ শ্যানানের মনে চরম ভয় ধরিয়ে দেয়। ঠিক তখনই সামনে তাকাতেই শ্যানান চমকে যায়। সে দেখে সে সামনে ওয়াল্ট দাঁড়িয়ে আছে। সে পুরোপুরি ভেজা, যেন এইমাত্র পানি থেকে উঠে এসেছে। ওয়াল্ট তাকে চুপ থাকার ইশারা করে ফিসফিস করে বলে একদম আওয়াজ করতে না। শ্যানান কিছু বুঝতে না পেরে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই সাইদ সেখানে এসে হাজির হয় এবং শ্যানন আবার সামনে তাকাতেই দেখে ওয়াল্ট গায়েব হয়ে গেছে। সেখানে কেউ ছিল না। পরে গুহায় ফিরে শ্যানন সবাইকে বলে সে ওয়াল্টকে দেখেছে, কিন্তু সাইদ তার কথা বিশ্বাস করে না। সে এটাকে শ্যাননের মনের ভুল বলে উড়িয়ে দেয়। এদিকে ক্যাম্পের বাকি মানুষদের মধ্যে আবার অস্থিরতা শুরু হয়। ঠিক তখনই জ্যাক, কেট, লক আর হার্লি সেখানে ফিরে আসে। জ্যাক একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সবাইকে হ্যাচের ব্যাপারে খুলে বলে। সে জানায় তারা হ্যাচের দরজা খুলতে পেরেছে ঠিকই, কিন্তু এখনই সেটা ব্যবহারের উপযোগী নয়। এটা শুনেই মানুষের মধ্যে আবার তর্কতার্কি শুরু হয়ে যায়। কেউ কেউ এখনো আদার্সদের ভয়ে কাঁপছিল, আবার কেউ এসব বিশ্বাসই করছিল না। জ্যাক সবাইকে শান্ত করে বলে আইল্যান্ডে আদার্স থাকুক আর না থাকুক, তারা সবাই মিলেমিশে থাকলে যে কোনো বিপদের মুখোমুখি হতে পারবে। তার কথায় সবার ভয় কিছুটা কমে এবং ক্যাম্পের পরিবেশ শান্ত হয়। কিন্তু লকের মন পড়েছিল অন্য জায়গায়। তার একমাত্র লক্ষ্য ছিল হ্যাচের ভেতরের রহস্য জানা। সে কিছু দড়ি
আর দরকারি জিনিসপত্র গুছিয়ে একা একাই আবার হ্যাচের দিকে রওনা দেয়। ওদিকে কেট এসে জ্যাকের এই নেতৃত্বের প্রশংসা করে। সে বলে এই আইল্যান্ডে এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হলো আশা, আর জ্যাক সেটাই সবার মনে জাগিয়ে তুলেছে। কেট জানায় জ্যাকের এই রূপ সে আগে কখনো দেখেনি। এই কথা শুনে জ্যাকের মনে পুরনো স্মৃতি ভেসে ওঠে। সে যখন নতুন ডাক্তার হয়েছিল তখন তার কাছে এক নারী রোগী আসে। এক গাড়ি দুর্ঘটনায় মেয়েটির মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখনকার জ্যাক ছিল একদম আলাদা। সে শুধু বাস্তবতায় বিশ্বাস করত এবং কাউকে মিথ্যে আশা দেওয়া পছন্দ করত না। মেয়েটি যখন জানতে চায় সে কখনো সুস্থ হবে কিনা, জ্যাক সরাসরি বলে দেয় তার ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম। সে কোনো সান্ত্বনা দেয়নি, কিন্তু অপারেশনের আগে যখন সে মেয়েটি তার ভবিষ্যতের স্বপ্নের কথা বলতে শোনে তখন জ্যাকের মুখ থেকে হঠাৎ বেরিয়ে যায় যে সে তাকে ঠিক করে দেবে। জীবনের প্রথমবার কাউকে দেওয়া একটা আশা যেন সবকিছু বদলে দিয়েছিল। সময়ের সাথে সাথে সেই নারী জ্যাকের স্ত্রী হয়। আজ এত বছর পর যখন কেট তার প্রশংসা করছিল, জ্যাকের মনে ঠিক সেই পুরনো দিনের কথা ভেসে ওঠে। সে বুঝতে পারে কোনো রোগীকে আশা দেওয়া কখনো কখনো ওষুধের চেয়েও বেশি কাজ করে। তবে কেট শুধু জ্যাকের প্রশংসা করতে সেখানে আসেনি। তার কাছে জ্যাককে বলার মতো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেট জানায় সেও লকের সাথে হ্যাচের ভেতরে নামতে যাচ্ছে। সে নিজের চোখে দেখতে চায় ওই রহস্যময় রাস্তার নিচে আসলে কি লুকিয়ে আছে। এই কথা শুনে জ্যাক একদমই খুশি হতে পারে না এবং তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তবে সে কেটকে বাধাও দেয় না। কেট চলে আসায় লকের কাজ অনেক সহজ হয়ে যায়। লক একটি দড়ি কেটের কোমরে শক্ত করে বেঁধে দেয়। লকের ধারণা ছিল কেটের ওজন কম হওয়ায় নিচে নামার জন্য সেই সবচেয়ে উপযুক্ত মানুষ। সবকিছু ঠিকঠাক থাকার পর কেট আস্তে আস্তে হ্যাচের ভেতরে নামতে শুরু করে। ওপরে লক দড়িটি শক্ত করে ধরে রাখে, কিন্তু হঠাৎই ভর দেওয়া গাছটি কেটের ওজন সহ্য না করে ভেঙে যায়। এক মুহূর্তের জন্য পরিস্থিতি ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। লক যদি নিজের পুরো শক্তি দিয়ে দড়িটা ধরে না রাখত তবে কেট সরাসরি নিচে আছড়ে পড়ত। কোনো রকমে লক পরিস্থিতি সামলে নেয়। কিন্তু এই তাড়াহুড়োয় কেটের হাতের টর্চটা নিচে পড়ে যায়। কেট ওটা তোলার চেষ্টা করতেই নিচের অন্ধকারে অদ্ভুত কিছু একটা ঘটে। মনে হয় যেন নিচে কেউ একটা দরজা খুলে আবার সাথে সাথেই বন্ধ করে দিল। কেটের বুক ধরফর করতে শুরু করে এবং সে ভয় পেয়ে লককে চিৎকার করে বলতে থাকে তাকে যেন এখনই ওপরে টেনে তোলা হয়। কিন্তু লক কিছু করার আগেই হ্যাচের গভীর থেকে এক তীব্র আলো উপরে ঠিকরে আসে। আলোটা সরাসরি লকের ওপর পড়ে এবং পরের মুহূর্তেই কেটের আওয়াজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর চারদিক একদম নিস্তব্ধ হয়ে পড়ে। কোনো চিৎকার বা নড়াচড়া নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। ওপরে দাঁড়িয়ে লক কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। কিন্তু এখন আর অপেক্ষা করার সময় ছিল না। লক তড়িঘড়ি করে আরেকটি দড়ি রেডি করে নিজেই হ্যাচের ভেতর নামার সিদ্ধান্ত নেয়। নিচে পৌঁছে সে খুব সাবধানে সামনের দিকে এগোতে থাকে। যতই সে ভেতরে যাচ্ছিল ততই তার মনে হচ্ছিল এই জায়গাটা শুধু কোনো পুরনো বাংকার নয়, এখানে দীর্ঘদিন ধরে কারোর বাস করার স্পষ্ট প্রমাণ রয়েছে। চারদিকে নানা রকমের মেশিন, বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি এবং ব্যবহার করা জিনিসপত্র পড়েছিল। কেউ যেন অনেক বছর ধরে এখানে একা থাকছে। নিজের পায়ের আওয়াজ গোপন করার জন্য লক তার জুতো খুলে ফেলে এবং খালি পায়ে আস্তে আস্তে এগোতে থাকে। কিছুক্ষণ পর সে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকা কেটকে দেখতে পায়। সে কেটের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে একটা শব্দ শুনে থমকে দাঁড়ায়। লকের পেছনে এক লোক দাঁড়িয়েছিল এবং তার বন্দুকের নল সরাসরি লকের দিকে তাক করা ছিল। সে এখানে কি করছে আর এত সময় ধরে এই হ্যাচের ভেতরে কেন থাকছে তার উত্তর আমরা সামনে জানতে পারবো। সে লককে হুকুম দেয় নিজের সব ছুরি আর অস্ত্র মাটিতে রেখে দিতে। এরপর দুজনকে জিজ্ঞেস করে তারা কেন এখানে এসেছে। সামনে বন্দুক দেখে বীরত্ব দেখানোর কোনো মানে ছিল না, তাই কেট দ্রুত বোঝানোর চেষ্টা করে যে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। সে জানায় 44 দিন আগে তাদের বিমান ক্র্যাশ করেছে এবং তখন থেকেই তারা এই আইল্যান্ডে আটকে পড়েছে। 44 দিন শোনার সাথে সাথে লোকটার মুখে এক অদ্ভুত ভাব ফুটে ওঠে, যেন এই সংখ্যার পেছনে কোনো বিশেষ অর্থ লুকিয়ে আছে। আশেপাশের দেওয়াল আর জিনিসপত্র দেখেও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে অনেক দীর্ঘ সময় ধরে এই জায়গায় বাস করছে। কিছু সময় ভাবার পর সে কেটকে হুকুম দেয় লককে বেঁধে ফেলার জন্য, কিন্তু তখনই লক হঠাৎ পুরো বাজি উল্টে দেয়। সে লোকটাকে বলতে শুরু করে যে কেট আসলে একজন পালিয়ে যাওয়া আসামি, আর সে নিজে তো একটা কার্ডবোর্ড বক্স ফ্যাক্টরির সাধারণ ম্যানেজার যে কাউকে আঘাত পর্যন্ত করতে পারে না। লকের কথা শুনে কেট তার দিকে রাগি চোখে তাকায়, কিন্তু লক নিজের মুখে চরম সততা ধরে রাখে। সামনের লোকটাও লকের আসল সত্য জানতো না, তাই সে লকের কথা বিশ্বাস করে নেয়। এখন সে নিজের হুকুম বদলে লককে বলে কেটকে বেঁধে ফেলতে। লক ওপর তার কথা মেনে নেওয়ার ভান করে, কিন্তু কেটকে বাঁধার সময় সে গোপনে কেটের পকেটে একটা ছোট ছুরি গুজে দেয়। তখনই বোঝা যায় লকের এই পুরো নাটকটা আসলে আগে থেকে ভেবে রাখা একটা চাল ছিল। এরপর কেটকে একটা ছোট অন্ধকার ঘরে বন্দি করে দেওয়া হয়। ওদিকে গুহায় জ্যাক ভীষণ অস্থির হয়ে বসেছিল। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু কেট এখনো ফিরে আসেনি। জ্যাক নিজেকে বোঝানোর চেষ্টা করলেও সে জানে যে কেট প্রায় না ভেবে বিপদে ঝাঁপিয়ে পড়ে। হয়তো এই কারণেই সে কেটকে একা বিপদে রেখে শান্তিতে বসে থাকতে পারছিল না। হার্লি তাকে থামানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু জ্যাক তখন কারোর কথা শোনার মুডে ছিল না। কেট বিপদে পড়েছে এই চিন্তাটাই তাকে পাগল করে তুলছিল। সে নিজের ব্যাগ আর অস্ত্র তুলে নিয়ে সোজা হ্যাচের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছে সে দেখে আশেপাশে কেউ নেই, শুধু হ্যাচের ভেতর একটা দড়ি ঝুলছে। জ্যাক এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। এদিকে বন্ধ কামরায় বন্দি কেট অনবরত নিজের হাতের দড়ি খোলার চেষ্টা করছিল। অবশেষে লকের লুকিয়ে দেওয়া ছুরিটা তার কাজে আসে এবং সে নিজেকে দড়ির বাঁধন থেকে মুক্ত করে নেয়। এরপর সে দেওয়ালের একটা বোতাম চাপতেই লাইট জ্বলে ওঠে এবং তার সামনে এক অবাক করা দৃশ্য ভেসে আসে। এটা কোনো জেলখানা ছিল না, বরং খাবার দাবারে ঠাসা এক বিশাল স্টোর রুম ছিল। চারদিকে হরেক রকমের রেশন সাজানো আর ওপরে একটা ভেন্টিলেটর
ভেন্টিলেশন শ্যাফটও দেখা যাচ্ছিল। কেট প্রথম দেখায় পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক দিনের খিদের পর সামনে এত খাবার দেখে সে নিজেকে সামলাতে পারে না। সে বুঝতে পারে আগে শরীরের শক্তি ফিরিয়ে আনা দরকার, তাই সে কিছু খাবার মুখে দেয় যাতে সামনে যাই ঘটুক না কেন সে লড়াই করতে পারে। অন্যদিকে সেই অচেনা লোকটা লককে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। সে জানতে চায় ক্র্যাশের পর বেঁচে থাকা মানুষদের মধ্যে কতজন অসুস্থ হয়েছে, কতজন মারা গেছে, আর এখন তাদের অবস্থা কেমন। লক তার প্রশ্ন শুনে অবাক হয়ে যায়, কারণ তার কাছে এই প্রশ্নগুলো খুব অদ্ভুত লাগছিল। সে বলে বাকি সবাই ভালো আছে এবং এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই বেঁচে আছে। এই উত্তর শুনে লোকটার মুখে বিস্ময় ফুটে ওঠে, যেন সে এমনটা মোটেও আশা করেনি। ঠিক তখনই ঘরের স্পিকার সিস্টেম থেকে আবার সেই অদ্ভুত টিকটিক শব্দ গুঁজতে শুরু করে। লোকটার মুখ মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে যায় এবং সে 1 সেকেন্ডও নষ্ট না করে লককে সাথে নিয়ে সেই কম্পিউটার রুমের দিকে ছুটে যায়। সেখানে একটা অত্যন্ত পুরনো কম্পিউটার রাখা ছিল এবং তার সামনের দেয়ালে একটা উল্টো গণনা অর্থাৎ কাউন্টডাউন চলছিল। লোকটা লককে কম্পিউটারের সামনে বসার হুকুম দেয় এবং তাকে কিছু বিশেষ নম্বর টাইপ করতে বলে। লক কিছু না বুঝেই স্ক্রিনে নম্বরগুলো টাইপ করতে শুরু করে। তখনই আমরা জানতে পারি যে এগুলো ঠিক সেই রহস্যময় নম্বর যা হার্লির জীবন পুরোপুরি বদলে দিয়েছিল। নম্বরগুলো টাইপ করা শেষ হতেই লক ঘাবড়ে গিয়ে এক্সিকিউট বাটনটা চেপে দেয়। পরের সেকেন্ডেই দেয়ালে চলতে থাকা উল্টো গণনা থেমে যায় এবং আবারও 108 মিনিটে সেট হয়ে যায়। সেই সাথে টিকটিক শব্দটাও বন্ধ হয়ে যায়। এটা হতেই লোকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার মুখে হালকা হাসি ফুটে ওঠে, যেন কোনো বড় বিপদ এই যাত্রায় এড়িয়ে দেওয়া গেছে। কিন্তু ঠিক তখনই দূর থেকে জ্যাকের গলার আওয়াজ শোনা যায় এবং লোকটা সাথে সাথে সতর্ক হয়ে ওঠে। সে লককে ধরে একটা ক্যামেরা সিস্টেমের কাছে নিয়ে যায়। এখানেই আমরা প্রথমবার দেখি যে দেখার এই সেটআপটা কিভাবে কাজ করে। কিছুক্ষণ পর স্ক্রিনে জ্যাকের মুখ পরিষ্কার দেখাতে শুরু করে। লোকটা জ্যাকের প্রতিটি নড়াচড়া দেখছিল এবং সে এটাও খেয়াল করে যে জ্যাকের হাতে বন্দুক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সে জোরে গান চালিয়ে দেয় এবং লককে চুপ থাকার জন্য কড়া হুঁশিয়ারি দেয়। এই সময়ে জ্যাক ভেতরে খুব সাবধানে সামনের দিকে এগোচ্ছিল। সে প্রতিটি ঘর এবং কোণ ভালো করে দেখছিল, কারণ তার সবচেয়ে বড় চিন্তা ছিল কেটকে নিয়ে। ওদিকে কেট খাবার খাওয়া শেষ করে ভেন্টিলেশন শ্যাফটের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোচ্ছিল। সেও জ্যাকের গলার আওয়াজ শুনতে পায় এবং তাকে বিপদ সম্পর্কে সতর্ক করতে চায়, কিন্তু তীব্র মিউজিকের আওয়াজে কেটের গলা চাপা পড়ে যায়। জ্যাকের কান পর্যন্ত কোনো আওয়াজ পৌঁছায় না। কিছুক্ষণ পর লককে হঠাৎ জ্যাকের সামনে নিয়ে আসা হয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল লক একাই দাঁড়িয়ে আছে, কিন্তু আসলে সেই লোকটা লকের পেছনে লুকিয়েছিল এবং তার বন্দুক লকের ঘাড়ে ঠেকিয়েছিল। জ্যাকের চোখ সবার আগে লকের ওপর পড়ে এবং সে সাথে সাথে কেটের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। সে শুধু জানতে চায় কেট কোথায় আছে এবং ভালো আছে কিনা, কিন্তু লক প্রাণ ভয়ে মন খুলে কিছু বলতে পারছিল না। তখনই পেছনে লুকিয়ে থাকা লোকটা জ্যাককে হুকুম দেয় নিজের বন্দুক মাটিতে রেখে দেওয়ার জন্য। জ্যাক কিছুটা ইতস্তত করতেই লোকটা ভয় দেখানোর জন্য একটা গুলি চালিয়ে দেয়। গুলির বিকট শব্দ পুরো বাংকারে প্রতিধ্বনিত হয়। এরপর সে নিজের জায়গা বদলে লকের পেছনে গিয়ে দাঁড়ায় এবং তাকে ঢাল হিসেবে ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই জ্যাকের চোখ অবশেষে সেই লোকটার মুখের ওপর পড়ে। এক মুহূর্তের জন্য সে লোকটার দিকে ভালো করে তাকায় এবং হঠাৎ তার মনে পড়ে যায় এই মুখটা সে আগেও দেখেছে। এই সেই লোক যার সাথে বহু বছর আগে সকালে দৌড়ানোর সময় তার দেখা হয়েছিল। গল্পের এই অংশে জ্যাক আর লকের সাথে যে লোকটার দেখা হয়েছে তার নাম ডেসমন্ড এবং সামনে গিয়ে এই চরিত্রটি পুরো গল্পে অনেক বড় ভূমিকা পালন করবে। আপাতত বাংকারের গল্পটা এখানেই রেখে আমরা চলে যাই সমুদ্রের মাঝে আটকে থাকা সেই মানুষগুলোর কাছে যাদের অবস্থা এই মুহূর্তে কোনো ভয়ানক দুঃস্বপ্নের চেয়ে কম গয়। ওয়ার্ল্ডকে একদল অজানা মানুষ নিজেদের সাথে তুলে নিয়ে গেছে। তাদের ভেলাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং চারদিকে শুধু অথই পানি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। মাইকেল পানিতে ভাসতে ভাসতে নিরুপায় হয়ে অনবরত ওয়াল্টের নাম ধরে চিৎকার করছিল। তার চোখের সামনে এখনও সেই দৃশ্যটাই ভাসছিল যেখানে তার ছেলেকে তার চোখের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। অন্যদিকে সয়ার আগুন আর ধ্বংসাবশেষের মধ্যে থেকে ভেলার বেঁচে যাওয়া অংশগুলো এক জায়গায় করার চেষ্টা করছিল। কোনো রকমে সে ভেলার একটা বড় অংশ খুঁজে পায় এবং মাইকেলের কাছে পৌঁছায়। ততক্ষণে মাইকেলের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে প্রায় ডুবে যাচ্ছিল। সয়ার তাকে পানি থেকে টেনে তোলে এবং তাকে বাঁচানোর জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে শুরু করে। তখনই মাইকেলের জ্ঞান ফিরে আসে এবং হোশ ফিরতেই সে আবার ওয়াল্টের নাম ধরে ডাকাডাকি শুরু করে দেয়। সে ভালো করেই জানে এত দূর থেকে তার ছেলে হয়তো তার ডাক শুনতেও পাবে না, কিন্তু তবুও সে থামতে চায় না। অনেকক্ষণ ধরে চিৎকার করার পর অবশেষে মাইকেলের গলা বসে যায় এবং সে ক্লান্ত হয়ে ভেলার ওপর চুপচাপ বসে পড়ে। তখনই সয়ারের জিনের কথা মনে পড়ে, কিন্তু এখনো পর্যন্ত জিনের কোনো খোঁজ ছিল না। তবে মাইকেলের তখন অবস্থা এমন ছিল যে তার অন্য কারো চিন্তা করার মতো মানসিকতা ছিল না। তার সব রাগ এবার সয়ারের উপর গিয়ে পড়তে শুরু করে। ওয়াল্টের অপহরণ এবং এই পুরো ঘটনার জন্য সয়ারকে দায়ী করতে থাকে। মাইকেলের মতে যদি সয়ার সেই ফ্লেয়ার গান বা সংকেত বাতিটি না জ্বালাতো তাহলে হয়তো এই সর্বনাশ কখনো হতো না। এই নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়ে যায়। মাইকেল বারবার সয়ারকে দোষ দিচ্ছিল, কিন্তু সয়ারও চুপ করে থাকার পাত্র ছিল না। সে সাথে সাথে পাল্টা জবাব দিয়ে বলে ফ্লেয়ার জ্বালানোর সিদ্ধান্ত সে একাকী নেয়নি। মাইকেলও তখন রাজি ছিল। তাদের এই ঝগড়া হয়তো আরও বাড়ত। কিন্তু ঠিক তখনই দুজনের নজর পড়ে সমুদ্র
সমুদ্রের পানিতে ভাসতে থাকা একটি হাঙরের দিক। আগের লড়াইয়ের সময় সোয়ারের কাঁধে একটা গুলি লেগেছিল এবং সেই ক্ষত থেকে রক্ত ঝরার কারণে হাঙরটি তাদের গন্ধকে ওদিকে চলে এসেছিল। কিন্তু মাইকেল এখানেও সোয়ারকে দোষ দিতে থাকে এবং এটা শুনে সোয়ারের রাগ একদম মাথায় চড়ে যায়। সে মাইকেলকে মনে করিয়ে দেয় যে সে গুলিটা খেয়েছিল ওয়াল্টকে বাঁচানোর চেষ্টা করার সময়, আর এখন ধন্যবাদ দেওয়ার বদলে মাইকেল তাকেই অপরাধী বানাচ্ছে। অবশেষে অতিষ্ঠ হয়ে সোয়ার ভেলার ওই অংশ থেকে আলাদা হয়ে যায় এবং অনেক কষ্টে পাশে ভাসতে থাকা একটি ছোট টুকরোর ওপর বিয়ে ওঠে। হাঙরের বিপদ তখনও কাটেনি, তাই সোয়ার সিদ্ধান্ত নেয় যে তার কাঁধে আটকে থাকা গুলিটা এখনই বের করতে হবে। সে কোনো সাহায্য ছাড়াই নিজের ক্ষতস্থানে আঙুল ঢুকিয়ে গুলিটা বের করার চেষ্টা করতে থাকে। মাইকেল পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তার কথা বলার ধরন ছিল খুবই খারাপ এবং তাতে রাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাই সোয়ার তার একটি কথাও কানে নেয় না। যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে সে গুলিটা শরীর থেকে বের করেই ছাড়ে। এরপর বেশ কিছুক্ষণ দুজনে সমুদ্রের মাঝে শান্ত হয়ে ভেলার ওপর পড়ে থাকে। রাগের মাথায় মাইকেল সোয়ারের দিকে পানি ছিটিয়ে দেয়, কিন্তু এমন করতে গিয়ে সে অসাবধানতা বশত সোয়ারের ছোট ভেলার টুকরোটিকে আরো দূরে ঠেলে দেয়। বাধ্য হয়ে সোয়ারকে আবার সাঁতরে মাইকেলের ভেলার কাছে ফিরে আসতে হয়। সেখানে পৌঁছানোর পরও মাইকেল তাকে খোঁটা দেওয়া বন্ধ করেনি। তখনই সোয়ারের চোখ পড়ে কিছুটা দূরে ভাসতে থাকা কয়েকটি বড় বাঁশের ড্রামে। ওগুলো এই ভাঙা ভেলার চেয়ে অনেক বেশি মজবুত মনে হচ্ছিল। সোয়ার এমনিতেও মাইকেলের অনবরত ঘ্যানঘ্যানানিতে বিরক্ত হয়ে উঠেছিল, তাই সে সিদ্ধান্ত নেয় সাঁতরে ওই ড্রামগুলোর কাছে চলে যাবে। কিন্তু সমুদ্রের ঢেউ আর শরীরের আঘাতের কারণে তার গতি অনেক কমে যায়। ঠিক তখনই বিপদ আবার সামনে আসে। ভাঙা ভেলার আরেকটি অংশ ভেঙে আলাদা হয়ে যায় এবং সোয়ার সরাসরি মাঝ সমুদ্রে পড়ে যায়। মাইকেল দ্রুত হাত বাড়িয়ে তাকে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু সোয়ার ততক্ষণে বাস্তবতা বুঝে গিয়েছিল। সে দেখতে পাচ্ছিল এই ভাঙা ভেলাটি এখন বড়জোর একজন মানুষের ওজনই সহ্য করতে পারবে। যদি দুজনে একসাথে ওটার উপর থাকার চেষ্টা করে তবে দুজনেই সাগরে ডুবে মরবে। তাই সে নিজের পিস্তলটি মাইকেলের হাতে তুলে দেয় এবং নিজে ওই দূরে থাকা বাঁশের ড্রামের দিকে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে মাইকেলকে পরিষ্কার বলে দেয় যদি হাঙর কাছে আসে তবে 1 সেকেন্ডও না ভেবে গুলি চালিয়ে দিতে। এরপর সোয়ার সমুদ্রের পানিতে এগিয়ে যেতে থাকে। তার মনে যে ভয়টা ছিল ঠিক সেটাই ঘটে এবং হাঙরটি আবার তার পিছু নেয়। প্রতি মুহূর্তে বিপদ বাড়ছিল। ঠিক তখনই সঠিক সময়ে মাইকেল পিস্তল তাক করে পরপর কয়েকটি গুলি চালিয়ে দেয়। অবশেষে সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠা হাঙরটি মারা পড়ে, কিন্তু গুলির আওয়াজ আর চারপাশের হুলস্থুলের মধ্যে সোয়ার হঠাৎ চোখের আড়াল হয়ে যায়। কিছুক্ষণের জন্য মাইকেলের মনে হয় সে হয়তো সোয়ারকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। সে প্যানিক করে চারদিকে তড়িৎ গতিতে খুঁজতে থাকে। তবে স্বস্তির বিষয় এই যে সোয়ার বেঁচে ছিল। বেশ কিছুটা খাটুনির পর দুজনেই ওই মজবুত বাঁশের ড্রামগুলোর কাছে পৌঁছে যায় এবং কোনো রকমে ওগুলোর ওপর চড়ে বসতে সক্ষম হয়। অনেক ঝড়ঝাপটার পর অবশেষে তারা একটু শান্তিতে বসার সুযোগ পায়। রাত যত বাড়তে থাকে সমুদ্রের ঢেউয়ের মাঝে বসে মাইকেলের মনে পুরনো দিনের স্মৃতিগুলো তত বেশি ভিড় করতে শুরু করে। ওয়াল্টকে হারিয়ে ফেলা তাকে ভেতরের দিক থেকে একদম ভেঙে চুরমার করে দিয়েছিল। হয়তো এই কারণেই গত কয়েক ঘন্টা ধরে সে প্রতিটি কথায় এমন খিটখিট করছিল এবং সোয়ারের কোনো কথা শুনতেই রাজি ছিল না। তার মনে পড়ে যায় সেই সময়ের কথা যখন ওয়াল্টের মা অর্থাৎ তার প্রাক্তন প্রেমিকা তাকে ওয়াল্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য জোর করছিল। সেই সময় মাইকেল যে কোনো মূল্যে নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছিল। সে তার জীবনের জমানো সব টাকা খরচ করে একজন উকিল ভাড়া করে এবং বাচ্চার কাস্টাডি বা দায়িত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনা সফল না হলে মামলা সরাসরি কোর্ট পর্যন্ত গড়ায়। আলোচনার সময় ওয়াল্টের মায়ের উকিল অনবরত মাইকেলের ওপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল। সে বলছিল মাইকেল তার নিজের সন্তানের পছন্দ অপছন্দ সম্পর্কে কিছুই জানে না, এমনকি তার কোনো স্থায়ী চাকরিও নেই এবং সে নিজের জীবনটাই ঠিকঠাক সামলাতে পারছে না। এমন অবস্থায় সে ওয়াল্টকে কি ভবিষ্যৎ দেবে? এই সব কঠিন প্রশ্নের মুখে মাইকেলের কাছে শুধু একটাই উত্তর ছিল, আমি ওর বাবা। কিন্তু পরে ওয়াল্টার মা একা তার সাথে কথা বলে। সে স্বীকার করে যে মাইকেল তার ছেলেকে খুব ভালোবাসে, কিন্তু শুধু ভালোবাসাই তো সব নয়। সে বোঝায় যে শক্ত আর্থিক সামর্থ্য ছাড়া এই ভালোবাসা বালির মতো, যা সময়ের বাতাসে এক নিমেষে উড়ে যায়। ওয়াল্টকে যদি ভালো পড়াশুনো, সুন্দর জীবন আর বড় সুযোগ করে দিতে হয় তবে তাকে এই কঠিন সিদ্ধান্তটি নিতেই হবে। অনেক ভেবেচিন্তে মাইকেল অবশেষে নিজের ছেলের দায়িত্ব ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কাগজপত্রের সব চুক্তি শেষ হওয়ার পর সে শেষবারের মতো ওয়াল্টের সাথে দেখা করার সুযোগ পায়। সে খুব জড়তা নিয়ে নিজের ছোট্ট ছেলের জন্য একটা খেলনা কিনে নিয়ে যায়। ওয়াল্ট তখন মাত্র 2 বছরের এক শিশু ছিল এবং হয়তো এসব কথার গভীরতা বোঝার বয়স তার ছিল না। তবুও মাইকেল তার মনের সব কথা তাকে বলে দেয়। সে চেয়েছিল পরিস্থিতি যাই হোক না কেন ওয়াল্ট যেন সবসময় মনে রাখে যে তার বাবা তাকে কতটা ভালোবাসত। সমুদ্রের বুকে রাত কেটে ভোর হয়ে আসে। মাইকেল প্রায় পুরো রাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে। তার কান্নার আওয়াজ এত দীর্ঘ সময় ধরে চলছিল যে এক পর্যায়ে সয়ারের ঘুম ভেঙে যায়। তবে এতক্ষণে মাইকেলের মনের ভেতরে সব জেদ আর রাগ অনেকটাই শান্ত হয়ে এসেছিল। সে নিজের ভুল স্বীকার করে নেয় এবং বলে হয়তো ওয়াল্টকে এই ভেলায় তুলে আনাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু একটি বিষয়ে সে নিজের মনে পুরোপুরি পরিষ্কার ছিল, পরিস্থিতি যতই কঠিন হোক মাইকেল একটাই সিদ্ধান্ত নেয়, সে যে কোনো মূল্যে নিজের ছেলে ওয়াল্টকে ফিরিয়ে আনবে, তাকে কখনোই এভাবে ছেড়ে দেবে না। এদিকে সমুদ্রের ঢেউ ভাসিয়ে মাইকেল ও সয়ারকে দ্বীপের অন্য এক তীরে এনে ফেলে। তারা তীরে উঠতেই দূর থেকে কারো চিৎকার শুনতে পায়।
পায়। কিছুক্ষণ পর দেখতে পায় জঙ্গল থেকে জিন তাদের দিকে দৌড়ে আসছে। তার হাত দুটো পেছনে বাঁধা ছিল এবং সে আতঙ্কে বারবার একটি কথাই বলছিল, আদার্স। জিনের ইশারা অনুসরণ করে তারা সামনে তাকাতেই কয়েকজন সশস্ত্র নারী পুরুষকে দেখতে পায়। তাদের হাতে ভয়ঙ্কর সব অস্ত্র, আর তারা ধীরে ধীরে এদের দিকেই এগিয়ে আসছিল। আর ঠিক এই রোমাঞ্চকর মুহূর্তেই এপিসোডটি শেষ হয়ে যায়। রেখে যায় অসংখ্য নতুন প্রশ্ন। ডেসমন্ড আসলে কে, আর সেই রহস্যময় 108 মিনিটের কাউন্টডাউনের পেছনে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? অন্যদিকে ওয়াল্টকে অপহরণ করা লোকগুলো কি সত্যিই আদার্স, নাকি দ্বীপের আরও বড় কোনো অন্ধকার রহস্য এখন সামনে আসতে চলেছে? বিশ্বাস করুন, এখান থেকেই গল্পের আসল খেলা শুরু হতে যাচ্ছে। সামনে এমন সব টুইস্ট, রহস্য আর চমক অপেক্ষা করছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর চতুর্থ পর্ব পেতে হলে অবশ্যই কমেন্টে লিখুন পার্ট 4 চাই।